ক্ষুধায় পেটটা ভালোই নাড়াচাড়া দিচ্ছে। প্রাইভেট পড়াতে এসেছি সুমাইয়াকে। এই মেয়েটাকে সেই ১০ম শ্রেণী থেকেই পড়াচ্ছি। এখনও এইচএসসির ২য় বর্ষে পড়ে। সুমাইয়ার বাবা সেনাবাহিনীর অফিসার এবং মা গৃহিণী। আমি একজন সাধারণ মানুষ, অভাবী মানুষও বলা যায়। অনার্স ৩য় বর্ষে পড়ি। আমার ইনকামের রাস্তা হলো টিউশনি করা। টিউশনির টাকায় নিজে চলি আর গ্রামে মায়ের কাছে কিছু টাকা পাঠাই। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। গ্রামে মা আর ছোট ভাই থাকেন। আমার পাঠানো টাকায় তারা কোনো মতে চালিয়ে নেন। যা বলছিলাম, এখন সন্ধ্যা। ক্ষুধায় কাতর হয়ে গেছি। দুপুরে কিছু খাইনি। অবশ্য প্রায়ই আমি দুপুরে কিছু খাই না। এতে কিছু অর্থ বেঁচে যায়। অর্থ হাতে থাকলে কিছু কাজে লাগানো যাবে। খেলে তো শেষই হয়ে যায়। এটা আমার যুক্তি। সুমাইয়াকে প্রায় ৩ বছর ধরে পড়াচ্ছি। পড়ানোর প্রথম দিন থেকেই দেখতাম আমাকে কিছু নাস্তা দেওয়া হতো। এতে অনেক উপকার হয়েছে। দুপুরে অভুক্ত থাকি। নাস্তাটা পেয়ে তাই অখুশি হওয়ার কারণ নেই। আজ হয়তো ব্যতিক্রম। ৮ ঘন্টা হয়ে গেল পড়াচ্ছি। এখনো নাস্তা নিয়ে কাজের মেয়েটা আসেনি। নাস্তা হয়তো আসবে না। এই কথা মনে হতেই ক্ষুধাটা আরো বেড়ে গেল। হয়তো একটু অন্যমনস্ক ছিলাম। তাই সুমাইয়া ডাক দিল, ভাইয়া। হুম, বলো। আপনি কি কিছু ভাবছিলেন? না তো। ও আচ্ছা। আমি একটু ভিতরের ঘর থেকে আসছি। সুমাইয়া কেন ভিতরের ঘরে গেল কে জানে। এই মেয়েটাকে পড়িয়ে অনেক শান্তি পেয়েছি। মেধাবী ছাত্রী। কিছু বোঝানোর জন্য অত পরিশ্রম করতে হয় না। খাবারের ট্রে হাতে সুমাইয়া ঘরে ঢুকলো। আমি একটু লজ্জিত বোধ করলাম। সুমাইয়া কিছু বুঝে ফেললো নাকি? সুমাইয়া বলল, আজকে কাজের মেয়েটা অসুস্থ, তাই নাস্তা দিয়ে যেতে পারেনি। আরে সমস্যা নাই, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? সুমাইয়া কিছু বলল না, একটু বাঁকানো হাসি দিল। আমি খাবার হাতে নিলাম। ক্ষুধা নিয়ে অত দিকে তাকানোর সময় কই। চা, ২ টুকরো বিস্কুট এবং ২ টুকরো কেক। আমার জন্য এই বেশি। খাবার শেষ করে দেখি সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি বিব্রত বোধ করলাম। স্বাভাবিকের চেয়ে একটু অন্যভাবে হয়তো খাবার শেষ করে ফেলেছি। সুমাইয়া বলল, ভাইয়া, আজও আপনি সাদা শার্টটি পরে এসেছেন। লাল শার্টটা ধুয়ে দিছি। আপনার আর শার্ট নাই? শুধু লাল আর সাদা। লাল আর সাদা। আমার আসলেই আর শার্ট নাই। এই দুটোই শার্ট। ২ দিন আগে দেখলাম লাল শার্টটিও ইঁদুরে কেটে ফেলেছে। এই কথা অবশ্য সুমাইয়াকে বলা যায় না, তাই চুপ করে রইলাম। সুমাইয়া বলল, আমি আপনাকে একটা শার্ট গিফট দেব, কালো শার্ট। আচ্ছা দিও। এখন পড়ায় একটু মনোযোগ দাও। ১৩ই ফেব্রুয়ারি। আজ সারাদিন ভার্সিটিতেই কাটালাম। জিতু, ইমরান, লাবণীদের সাথে কিছুক্ষণ আড্ডাও দিলাম। সন্ধ্যায় সুমাইয়াকে পড়াতে গেলাম ওদের বাসায়। সুমাইয়ার সাথে দেখা হলো না। ওর মায়ের সাথে কথা হলো। সুমাইয়ার আংটি বদল হয়ে গেছে এক সেনাবাহিনীর অফিসারের সাথে, তাই আজ আর পড়বে না। আমি ছুটি পেলাম। বাসার দিকে ফিরছি। ক্ষুধা মরে গেছে। চিন্তা শক্তিও ভোঁতা হয়ে গেছে। কেন? সুমাইয়ার জন্য। আজ বুঝলাম, সুমাইয়াকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। ব্যথিত মনে বাসায় ফিরলাম। বাসা বলতে ভাড়া বাসা। ২ রুমের বাসায় আমরা ৬ জন একসঙ্গে থাকি। সবাই ভার্সিটির স্টুডেন্ট। শাকিল বলল আমার নামে পার্সেল এসেছে। দেখলাম জুতার সাইজের মতো একটা বাক্স। বাক্সটি খুলতেই একটি কালো শার্ট বেরিয়ে পড়ল, সাথে একটি চিঠি। আমি চিঠিটি পড়া শুরু করলাম। প্রিয় সাব্বির, ভাই বলতে পারবো না। অন্য মানুষের সামনে ভাই বলার প্রয়োজন আছে, কিন্তু চিঠিতে ভাই বলার প্রয়োজন নেই। কারণ কখনোই তোমাকে ভাই হিসেবে ভাবিনি। তুমি করেই বলছি, ঠিক আছে? মনে আছে সাব্বির, একদিন বাবার সাথে রাগ করে অনেক কেঁদেছিলাম। তখন অবুঝ ছিলাম, মাত্র 10-এ পড়তাম। অবুঝ থাকাই স্বাভাবিক। তুমি পড়াতে এসে দেখলে আমি তখনও কাঁদছি। তুমি কিছু বললে না, চুপচাপ বসে রইলে। কিছুক্ষণ পরে আমাকে একটি কবিতা লিখে দিলে। আমি বলি, কাঁদিস কেন তুই? তুই বললি, দুঃখ আমার সই। আমি বলি, দুঃখ দিয়েছে কে? বল আমায়। বোমা মেরে সব পুড়িয়ে দেব কই। আমি সেদিন কবিতাটি পড়েই হেসে দিলাম। তোমাকে তখন থেকেই ভালো লাগা শুরু হলো। আজকে তোমার ভার্সিটিতে গিয়েছিলাম। দেখলাম তুমি এক মেয়ের সাথে অনেক হেসে হেসে কথা বলছো।
মেয়েটা কে? তুমি কি মেয়েটাকে পছন্দ করো? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তোমাকে ভালোবাসি, তাই অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। তোমাকে জানিয়ে দিলাম। তুমি যদি আমাকে এসে বলো আমার সাথে যাবে, তাহলে আমি কিন্তু না করব না। ইতি সুমাইয়া। ব্যস্ত রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি কি করা যায়। আমি অতি সাধারণ একজন মানুষ, আর সুমাইয়া সেনাবাহিনীর অফিসারের মেয়ে। এখন চাইলে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু যেখানেই যাই সুমাইয়ার বাবা গিয়ে ধরে আনবে। তখন দুজনের ভবিষ্যৎ কি হবে? মোবাইলের রিংটোনে ভাবনায় সেট পড়ল। হ্যালো, হ্যালো, আমি মেজর কামাল, সুমাইয়ার বাবা। তুমি সাব্বির? জি আঙ্কেল। তুমি জানো তো সুমাইয়ার এনগেজমেন্ট হয়ে গেছে? জি জানি। আজ সুমাইয়া পাগলামি শুরু করেছে। ও নাকি বিয়ে করবে না, ও নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করবে। আমি চুপ করে রইলাম। সাব্বির: জি আঙ্কেল। তুমি এখন কি করবে? আপনি বলুন। আপনি যা বলবেন তাই করব। ঠিক তো? জি। তোমার বাসায় আমি তোমার গ্রামের বাড়িতে যাওয়ার ট্রেনের টিকিট পাঠিয়ে দিয়েছি। কাল সকালে ঢাকা ছেড়ে যাবে। জি আচ্ছা। তোমাকে যেন আর ঢাকা শহরে না দেখি। রেল স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আজ সুমাইয়ার দেওয়া কালো শার্টটা পরে এসেছি। সাথের বন্ধুদের কিছুই জানাইনি, জানালে ওরা মন খারাপ করবে। সময় কাটছে না, তাই একটা পত্রিকা কিনলাম। প্রথম পৃষ্ঠার লেখায় চোখ আটকে গেল। আজ বিশ্ব ভালোবাসা দিবস। বুক পকেটে সুমাইয়ার দেওয়া চিঠিটা ভাঁজ করে রাখা আছে। ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু শেষ স্মৃতি হিসেবে রেখে দিলাম। ৭-৫ ভাবতে ভাবতে পেপারটি হাতে রেখেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে হয়তো বা নিঃশব্দে হু হু করে কেঁদে উঠলাম। কেউ দেখল না গরিবের কান্না। গরিবদের ভালোবাসতে নেই। হঠাৎ ট্রেনের হুইসেলে বাস্তবে ফিরে এলাম। নিজের অজান্তেই চোখের কোণে পানি জমে এসেছে। ট্রেনের যাত্রা শুরু। ট্রেনে উঠতে যাব, ঠিক তখনই হাতটা কোথায় যেন আটকা পড়ে গেল। হাতটা ছুটানোর জন্য পিছন ফিরে তাকাতে আমি অবাক হলাম, কারণ সুমাইয়া আমার হাতটা শক্ত করে ধরে আছে। তুমি এখানে? চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে? বাবা যখন তোমার সাথে ফোনে কথা বলছিল, তখন আমি লুকিয়ে শুনছিলাম। যখন শুনলাম তুমি চলে যাবে, তখন খুব কেঁদেছি। তাই তো ছুটে এলাম তোমার কাছে। কি হলো? চুপ করে আছো কেন? আর কালো শার্টটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে ভালোবাসি সাব্বির। লাভ ইউ। দেখো সুমাইয়া, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া তোমার সাথে আমার যায় না। আমি গরিব ঘরের ছেলে, আমাদের ভালোবাসতে নেই। আমি বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাই না। তার চেয়ে ভালো হবে তুমি ফিরে যাও। নিচের দিকে তাকিয়ে এক মনে বলে ফেললাম কথাগুলো। আজ গরিব বলে বলতে পারিনি আমিও যে তোমাকে ভালোবাসি সুমাইয়া। হঠাৎ বুকের সাথে কিছু লেপ্টে যাওয়ায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে আছে, আর কানের কাছে তার মুখটা এনে বলছে, আকাশের চাঁদ যদি নিজে থেকে তোমার হাতে এসে ধরা দেয়, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে সাব্বির? একভাবে কথাগুলো বলে যাচ্ছে সুমাইয়া, আর আমার ইচ্ছে হচ্ছে নিজের বাহুডোরে খুব শক্ত করে জড়িয়ে ধরি সুমাইয়াকে, কিন্তু ধরতে পারলাম না, কারণ সেই সামর্থ্যটা আমার নেই। আবারও ট্রেনের হুইসেলের শব্দে বাস্তবে ফিরে এলাম। ট্রেন চলছে তার নিজ গতিতে। সুমাইয়াকে ছাড়িয়ে নিয়ে তার দুই গালে কষে দুইটা চড় মারলাম আর বললাম, আমি তোমাকে ভালোবাসি না সুমাইয়া। আমি তোমাকে ভালোবাসতে পারি না, কারণ আমি গরিব। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। সুমাইয়া কাঁদছে। তার চোখ থেকে বের হওয়া পানিগুলো এক ফোঁটা করে মাটিতে পড়ছে, আর মাটি সেটা শুষে নিচ্ছে। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কলিজাটা কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করে টুকরো টুকরো করে দিচ্ছে। চোখের কাজল তার গালে লেপ্টে লেগে আছে। খুব ইচ্ছে করছে তার গাল বেয়ে পড়া পানি মুছে দিতে, কিন্তু আমি পারিনি। মুছে দিতে পারিনি, আমি গরিব বলে। তখন খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল, গরিবরা কি ভালোবাসতে পারে না? গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? সেই চিৎকার কেউ কখনো শোনেনি, আর শুনতেও পারবে না। হঠাৎ নীরবতা ভেঙে সুমাইয়া বলে উঠল,
সাব্বির, তুমি আমাকে মারলে। এই সাব্বির, তুমি আমাকে আরো মারো, তবুও প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ সাব্বির, আমাকে ছেড়ে যেও না। আমি তার কোনো কথা শুনলাম না, বুঝলাম না তার ভালোবাসার আর্তনাদের কান্না। তুমি এখান থেকে চলে যাও সুমাইয়া, আমি যে আর পারছি না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুমাইয়া চলে যাচ্ছে, যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেল, আমি চলে যাচ্ছি সাব্বির। আর যাওয়ার আগে আমার একটা কথা ভালো করে শুনে নাও, বিয়ে যদি করি তাহলে আমি তোমাকেই করব। আর তোমাকে না পেলে আমি বাঁচব না, আমি মরে যাব। ভালো থেকো সাব্বির। সুমাইয়া চলে যাচ্ছে আর বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছে। হয়তো সে ভেবেছে আমি তাকে পিছন থেকে আটকাবো। আর আমার মন বলে যাচ্ছে, প্লিজ যেও না, থাকো না আর কিছুটা সময় আমার সাথে। কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি, আটকাতে পারিনি তাকে। ওর চলে যাওয়ার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি আমি। সে চলে গেল, আমি গ্রামের বাড়ি চলে যেতে পারলাম না চলে যেতে সুমাইয়াকে ছেড়ে। মেসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কি সুন্দর একটা মেয়ে, মায়াবী তার মুখ, হরিণীর মতো তার চোখ, যে কেউ দেখলেই তার প্রেমে পড়ে যাবে, যেমন আমিও পড়েছিলাম প্রথম দিনই তার প্রেমে। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছি, বেশ কয়েকবার বাজালাম, তবুও কেউ দরজা খুলছে না। আরেকবার বাজানোর জন্য হাত বাড়াতেই ভিতর থেকে দরজা খুলে গেল, আর ভিতরের একজন ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে। আর আমি মহিলাটির উদ্দেশ্যে বললাম, আন্টি, আপনি কি মেজর কামাল আঙ্কেলের স্ত্রী? হ্যাঁ, কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনলাম না। আন্টি, আমি সাব্বির। আঙ্কেল আমাকে পাঠিয়েছে আপনাদের মেয়ে সুমাইয়াকে পড়ানোর জন্য। ওহ, তুমি তাহলে সাব্বির। তোমার সম্পর্কে সব বলেছে আমাকে তোমার আঙ্কেল। দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো বাবা। আন্টিকে অনুসরণ করে ভিতরে গেলাম। কি সুন্দর করে সাজানো বাড়িটা যেন, দেখি পরাণ জুড়িয়ে যায়। এখানে বসো বাবা। জি আন্টি। আচ্ছা সাব্বির, তোমার বাবা কি করে? আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন। ওহ সরি সাব্বির, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। এরই মাঝে কাজের মেয়েটা নাস্তা নিয়ে চলে এলো। প্রথমত খেতে চাইনি, তবুও পরে আন্টির অনুরোধে আর পেটের খিদায় খেয়ে নিলাম। কাজের মেয়েটির উদ্দেশ্যে আন্টি বলল, মা রুবিনা। জি আপা। যা তো, সুমাইয়াকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে আপা, যাচ্ছি। কাজের মেয়েটি চলে গেল সুমাইয়াকে ডাকতে। কিছুক্ষণ পর সুমাইয়া এলো। আম্মু, আম্মু, তুমি আমাকে ডাকলে? এই যে সামনে যে ছেলেটা বসে আছে, সে কাল থেকে তোমাকে পড়াবে, পড়বে তুমি তার কাছে। সুমাইয়া আমার দিকে তাকালো, আর আমি আগে থেকেই তাকিয়ে আছি তার দিকে। কি সুন্দর চোখ, চোখের উপর হালকা করে কাজল লাগানো, আরো সুন্দর লাগছে তাকে। সুমাইয়া ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিল, আর মাথা নাড়িয়ে জানিয়ে দিল সে পড়বে আমার কাছে। আর সেই বাঁকা ঠোঁটের হাসিতেই প্রথম প্রেমে পড়েছিলাম আমি। হঠাৎ পায়ের সাথে কিছু স্পর্শ হওয়ায় সকল ভাবনার ছেদ ঘটল। নিচের দিকে তাকিয়ে দেখি একটি 8 বছরের ছেলে আমার পাটা জড়িয়ে ধরে আছে। ছেলেটি আমাকে বলল, ভাইয়া 2 টাকা দিবেন, কাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। ছেলেটার কথা বুকে গিয়ে বাঁধলো। খুব কষ্ট পেলাম তার কথায়। পাটা ছাড়িয়ে তাকে দাঁড় করালাম, আর পকেট থেকে তাকে 10 টাকার একটা নোট বের করে এগিয়ে দিলাম। ছেলেটা টাকাটা পেয়ে দৌড়ে একটা দোকানের দিকে চলে গেল। তার যাওয়া দেখে আমি একটু হাসলাম, আর ভাবলাম পৃথিবীর মানুষ কতই না অসহায়। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমি মেসে ফিরে এলাম। মেসের গেটের সামনেই বন্ধু রাকিবের সাথে দেখা হয়ে গেল। আর রাকিব বলল, কি রে সাব্বির, তুই কোথায় গিয়েছিলি? আমরা কত টেনশন করতেছিলাম, তুই কি জানিস? আর তোর চোখগুলো এত ফোলা ফোলা করছে কেন? কি রে, চুপ করে আসিস কেন? কোনো কথা না বলেই রাকিবকে জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। কি রে, কি হয়েছে তোর? আমাকে বল, তুই কাঁদছিস কেন? কোনো কিছু না বলে রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। প্রায় 3 ঘন্টা পর দরজা খুলে বাইরে এলাম। সবাই আমার জন্য বসে বসে অপেক্ষা করছে।
কিরে, কি হয়েছে তোর? তুই তো আগে এমন ছিলি না। আমি সব কথা সবাইকে খুলে বললাম। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর তুই যত তাড়াতাড়ি পারিস সুমাইয়াকে বলে যা। এতক্ষণে রাত 10টা বেজে গেছে। সবাই যে যার মতো ঘুমাতে চলে গেল। আমি একাই বসে আছি। ঘুম আসছে না আমার। আর ভাবছি কিভাবে ভুলবো তাকে। না, আমি বলতে পারবো না সুমাইয়াকে আমি যে তাকে ভালোবাসি। হঠাৎ ফোনটা বেজে ওঠায় চমকে উঠলাম। সে দেখি একটা অচেনা নাম্বার ভাসছে। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আর সেই কণ্ঠটা আমার খুব চেনা, খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে আসলো। হ্যালো সাব্বির, আমি সুমাইয়া। বলো। দেখো সাব্বির, কালকে আমার বিয়ে, তাই যা বলছি তা ভালো করে শোনো। আচ্ছা বলো। কাল আমার বিয়ে, আর আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ আমাকে পাবে না, শুধু এই কথাটা মনে রেখো। টুত টুত, ফোনটা কেটে গেল। কথাটা শুনেই যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। সাথে সাথেই আবার সেই নাম্বারে ফোন দিলাম। হ্যালো, আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। এভাবে প্রায় 16 থেকে 17 বার কল দিলাম, তবুও ফোন বন্ধ বলছে। কি করব এখন আমি কিছুই ভেবে পাচ্ছি না। রাতের আধারে একা একাই বসে আছি। টেনশনে আজ সারা রাত ঘুম আসবে না তা বুঝতে পারছি। আবার কল করলাম, কিন্তু এবারও ফোন বন্ধ বলছে। না, মাথাটা আর কিছুই কাজ করছে না। তাই নিজে নিজেই ভাবছি বিয়েটাকে আটকাবো। আবার ভাবছি না, আটকাবো না। সুমাইয়ার যেখানে বিয়ে হচ্ছে সেখানেই হোক, আর সেখানেই সুমাইয়া অনেক সুখে থাকবে। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে এলো। কারণ গরিবদের বিয়ে আটকানোর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে শুধু লুকিয়ে লুকিয়ে দেখার। আবার ফোন দিলাম। এবারও ফোন বন্ধ বলছে। আর ভালো লাগছে না আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা 49 বাজে। এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছি আর ফোন দিচ্ছি, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ বলছে। এভাবে ফোন দিতে দিতে একসময় বিরক্ত হয়ে আবার চেয়ারে এসে বসলাম। আর চেয়ারে মাথাটা হেলান দিতেই কখন যে চোখ দুটো লেগে এসেছে বুঝতেই পারিনি। হঠাৎ শুনতে পেলাম কেউ একজন আমার নাম ধরে ডাকছে, সাব্বির, এই সাব্বির, এত ঘুমায় নাকি? ওঠো তাড়াতাড়ি, আরে ওঠো তাড়াতাড়ি। চোখ ঘষতে ঘষতে, তুমি এখানে কেন? অবাক হলে নাকি? হুম, এসো আমার সাথে, আরো অবাক করা জিনিস তোমায় দেখাবো। এই বলে সুমাইয়া আমার হাতটা শক্ত করে ধরে আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আর আমিও যাচ্ছি তার সাথে। কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা ঘর দেখতে পেলাম। দাঁড়াও সাব্বির, এখানে দাঁড়াও। আমিও দাঁড়ালাম। সে আমাকে ঘরের ভিতর ঢুকতে বলল। আমরা দুজনে ঘরের ভিতর ঢুকলাম। দরজা খুলে ভিতরে ঢুকতেই আমি চমকে উঠলাম, কারণ কেউ একজন সিলিং ফ্যানে ঝুলছে, মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর কে বা এটা? পিছন থেকে কোনো সাড়া শব্দ নেই, তাই আমি পিছন ফিরে তাকালাম। আর পিছন ফিরে তাকাতেই আমি আরো অবাক হলাম, কারণ সুমাইয়া পিছনে নেই। আমি এত কিছু না ভেবেই লাশটাকে নামাতে শুরু করলাম, আর লাশটাকে নামিয়ে মাটির উপর শুইয়ে দিলাম। লাশের মুখের দিকে তাকাতেই অনেকটা ভয় পেয়ে গেলাম। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আরে, এটা তো সুমাইয়া। তার মানে সুমাইয়া আত্মহত্যা করেছে। ভাবতেই বুকটা চিনচিন করে উঠল। সুমাইয়ার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরেই চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথেই ঘুমটা ভেঙে গেল। যাক, বাঁচলাম। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। অমনি শুনতে পেলাম কিসের যেন একটা আওয়াজ আসছে। ভালোভাবে কান পেতে শুনলাম আজান দিচ্ছে। তাই উজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ। চারদিকে তাকিয়ে দেখি সূর্যের আলো ফুটছে। তখন সুমাইয়াকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল। তাই রওনা দিলাম সুমাইয়াদের বাসার উদ্দেশ্যে। দাঁড়িয়ে আছি সুমাইয়াদের বাসার সামনে। কি সুন্দর করে সাজানো পুরো বাড়িটা। চারদিকে শুধু ফুল আর ফুল। গেটের উপরে চোখটা আটকে গেল, কারণ সেখানে বড় করে লেখা ছিল শুভ বিবাহ। আবারও বুকের বাম পাশে চিনচিন করে উঠল।
আস্তে করে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরে অনেক মানুষ, কেউ ফুল সাজাচ্ছে, কেউ রান্না করছে, আর কেউ দেখিয়ে দিচ্ছে। একটি ছোট্ট মেয়েকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে ছোট মামুনি, তুমি কি জানো তোমার সুমাইয়া আপু কোথায়? ভাইয়া, সুমাইয়া আপু তো তার রুমে, আপুকে বউ সাজানো হচ্ছে। কথাটা শুনেই বুকটা ধক করে উঠল। ভাইয়া, আর কিছু কি বলবেন? না, ছোট মামুনি তুমি এখন যাও। 3 বছর সুমাইয়াকে প্রাইভেট পড়িয়েছি, তাই কষ্ট হলো না তার রুমটা খুঁজে পেতে। সুমাইয়ার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা একটু ফাঁকা ছিল, তাই তাকে দেখতে কষ্ট হলো না। সুমাইয়ার আশেপাশে কয়েকটা মেয়ে বসে আছে। সুমাইয়া শাড়ি পরেছে, চোখের উপরে টানা টানা কাজল, 2 হাত ভর্তি চুড়ি, কপালে লাল একটা টিপ, পায়ে রক্ত আলতা, তার সাথে নুপুর। সুমাইয়া গম্ভীরভাবে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, তবুও তাকে এক তিল পরিমাণ অসুন্দর লাগছে না, একদম অস্পরীদের মতো লাগছে। হঠাৎ কেউ একজন ঘাড়ে হাত রাখায় চমকে উঠলাম। পিছন ফিরে দেখি আঙ্কেল। সুমাইয়ার বাবা দাঁড়িয়ে আছে। সাব্বির, তুমি এখানে? জি আঙ্কেল। সাব্বির, তোমাকে না গ্রামের বাড়ি চলে যেতে বলেছিলাম? না মানে আঙ্কেল, সুমাইয়াকে দেখতে এসেছিলাম। ওহ তাই, আচ্ছা সাব্বির, তুমি আমার সাথে এসো। আঙ্কেলের সাথে হাঁটছি, আর আঙ্কেল আমার ঘাড়ে হাত দিয়ে রাখছে। সাব্বির, তোমাকে একটা কথা বলবো। জি আঙ্কেল, বলেন। তুমি কি সুমাইয়াকে পছন্দ করো? মানে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তোমার কোনো ভয় নেই, কোনো সমস্যা হবে না তোমার। আঙ্কেলের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বললাম, জি আঙ্কেল, ভালোবাসি। কথা বলতে বলতে বাইরে চলে এলাম। একটু দাঁড়াও সাব্বির, আমি শুধু ফোনে কথা বলে নেই। ঠিক আছে আঙ্কেল। এই বলে আঙ্কেল একটু দূরে গেল কথা বলতে। আঙ্কেল কথা বলছে, কিন্তু কি বলছে সেটা ঠিক আমি বুঝতে পারলাম না। আঙ্কেল ফোনে কথা বলা শেষ করে আমার কাছে আসলো। তার সাথে সাথে 5 জন সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসলো। কেন আসলো সেটা জানি না, তবে আঙ্কেল সেনাবাহিনীর বড় অফিসার, হয়তো সে কারণেই এসেছে। আর আঙ্কেল আমাকে বলল, সাব্বির, সুমাইয়াও কি তোমাকে ভালোবাসে? মানে? না মানে, কি এত মানে মানে করছো রাগ দেখিয়ে? তোমাকে না বলেছি তোমার ভয় পাবার কোনো কারণ নেই, মিষ্টি সুরে। জি আঙ্কেল, বাসে। সুমাইয়াও আমাকে ভালোবাসে। তো সাব্বির, তুমি চাও না সুমাইয়া ভালো থাকুক, সুখে থাকুক? হ্যাঁ আঙ্কেল, চাই। যেহেতু তুমি চাও যে সুমাইয়া সুখে থাকুক, তাহলে তোকে গ্রামের বাড়ি চলে যেতে বলার পরও তুই এখানে কেন এসেছিস, ফকিরের বাচ্চা? কথাটা বলা শেষ না হতেই 2 গালে 2টা চড় বসিয়ে দিল। সাথে সাথে 2 জন সেনাবাহিনী এসে আমার হাত 2টা শক্ত করে ধরলো। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বলছে, এই কুত্তার বাচ্চাটাকে মার, আর এমন ভাবে মারবি যেন উঠে দাঁড়াতে না পারে। বলি আঙ্কেল চলে গেল। 2 জন আমাকে ধরে আছে, আর বাকি 3 জনের হাতে 3টা রড। রড নিয়ে এগিয়ে আসছে আমার দিকে, আর আমি পালানোর চেষ্টা করছি। সাথে সাথেই একজন এসে আমার পায়ে মারলো, এত জোরে মারলো যে আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, পড়ে গেলাম নিচে। 2 হাঁটু দিয়ে দাঁড়িয়ে আছি, আর ভাবছি এর কিছুই হয়তো সুমাইয়া জানে না, আর জানতেও পারবে না। তারা আমাকে মারছে, খুব মারছে। আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি চিৎকার করে বলছি, আমাকে মারো না, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ আমার কথা শুনছে না আমার আর্তনাদের কান্না, দেখছে না আমার চোখের জল, দেখছে না আমার শরীর বেয়ে পড়া রক্ত। আমি আবারও চিৎকার করে বললাম, গরিবরা কি মানুষ না? গরিবদের ভালোবাসা কি খুব বড় অপরাধ? কথাটা শেষ না হতেই কে একজন আমার মাথায় খুব জোরে মারলো। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর আমি মাটিতে উপর খেয়ে পড়ে গেলাম। মাথাটা ঘুরছে, চোখ দুটো ঝাপসা হয়ে এলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। এই চল সবাই, মনে হয় কুকুরের বাচ্চাটা মরে গেছে। সবাই মিলে ধরে আমাকে রাস্তার ধারে ফেলে দিল। 2 ঘন্টা পর হঠাৎ গাড়ির শব্দে হুঁশ ফিরে এলো। ঠোঁট ফেটে গেছে, নাক দিয়ে তখনও রক্ত পড়ছে, মাথাটা বেশ ব্যথা করছে।
উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। তারপরও অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পাটা মাটিতে ফেলতে পারছি না। তবুও আস্তে আস্তে করে হেঁটে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে ফোনটা বের করে দেখি, বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, ফেটে গেছে ডিসপ্লে, ফোনটাতে রক্তের দাগ লেগে আছে। ফোনটা পকেটে রাখলাম, হাতের দিকে তাকাতেই দেখি ঘড়িটা ভেঙে গেছে। খুব শখের একটা ঘড়ি, অবশ্য ঘড়িটাও সুমাইয়া দিয়েছিল। মনে পড়ে গেল অতীতের কথা। উফ, আজকে খুব দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে সুমাইয়াদের বাসায় চলে এলাম। এই যে মিস্টার সাব্বির, আজকে এত দেরি কেন? না মানে ঘড়ি নেই তো, বুঝতে পারিনি কয়টা বাজে, তাই আর কি একটু দেরি হয়ে গেল। কি, আপনার ঘড়ি নেই? নেই। বসেন, আমি একটু আসছি। এই বলে সুমাইয়া কোথায় যেন গেল। কিছুক্ষণ পর আবার এলো। এই যে মিস্টার, ধরেন, এটা আপনার জন্য। তাকিয়ে দেখি ঘড়ি। না না, লাগবে না, এমনি ঠিক আছে। লাগবে না বললেই হলো। এই বলে সুমাইয়া নিজে থেকেই ঘড়িটা আমার হাতে পরিয়ে দিয়ে বলল, বাহ, কি সুন্দর লাগছে আপনাকে। হঠাৎ কারো চিৎকার শুনে ভাবনার ছেদ ঘটল, আর তখন চেঁচামেচি শুরু হয়ে গেছে, বর এসেছে, বর এসেছে। এই শব্দে বুকের বাম পাশে চিনচিন করে উঠল। তাকিয়ে দেখি কয়েকটা গাড়ি সুমাইয়াদের বাসার সামনে দাঁড়ালো। বর সহ কয়েকজন মানুষ সুমাইয়াদের বাড়ির ভিতরে ঢুকলো, আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম। শেষবারের মতো এক নজর সুমাইয়াকে দেখার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। মাথাটা খুব ব্যথা করছে, পাটা মাটিতে ফেলতে পারছি না। বেশ কয়েক জায়গা থেকে এখনো রক্ত পড়ছে। অতীতের কথাগুলো মনে পড়ায় চোখ দিয়ে পানি পড়ছে। কষ্ট হচ্ছে আজ, আমার কষ্ট হচ্ছে অনেক। বুকের বাম পাশের চিনচিন অনুভূতিটা বেড়েই চলছে। মনে পড়ে গেল সুমাইয়ার দেওয়া চিঠিটার কথা। বুক পকেট থেকে চিঠিটা বের করলাম। কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, রক্ত লেগে আছে। বলতে গেলে পুরো চিঠিটা লাল হয়ে গেছে। খুব যত্ন সহকারে চিঠির ভাঁজটা খুললাম। চিঠিটা নীরবে পড়তে লাগলাম, আর চোখ দুটো নীরবে অশ্রু ফেলতে লাগলো। চিঠিটা পড়া শেষ করে আবার যত্ন সহকারে ভাঁজ করে বুক পকেটে রাখলাম। বুকের বাম পাশটা এখনো চিনচিন করছে। 2 ঘন্টা পর এখনো দাঁড়িয়ে আছি গেটের সামনে, সুমাইয়াকে শেষবারের মতো একবার দেখার জন্য। এরই মাঝে বর বাড়ি থেকে বেরিয়ে এলো, তার সাথে সুমাইয়াও এলো। সুমাইয়ার পিছনে তার মা, বাবা এবং বরের আত্মীয় স্বজন সবাই বের হয়ে এলো। বর সহ সবাই গাড়িতে গিয়ে বসলো। সুমাইয়া তার মাকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরেই কেঁদে দিল। আর আমিও দূর অদূর থেকে দাঁড়িয়ে দেখছি আর কাঁদছি। সুমাইয়া আর কারোর সাথে কথা না বলেই গাড়িতে গিয়ে উঠলো। গাড়ি চলছে তার নিজ গতিতে, যত দূর সম্ভব দেখা যায় ঠিক তার শেষ পর্যন্ত তাকিয়ে দেখলাম। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, তাই আর দেখা সম্ভব হলো না। সন্ধ্যা হয়ে এসেছে, হাঁটা ধরলাম মেসের উদ্দেশ্যে। আমাকে মেসে ফিরতেই হবে, পায়ে খুব ব্যথা করছে, তবুও কষ্ট করে হাঁটছি। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি। আমার কষ্ট দেখে হয়তো আকাশটাও সইতে পারেনি, তাই সে নিজেও কেঁদে ফেলেছে। বৃষ্টির পানি আমার শরীরে লেগে থাকা রক্ত মুছে দিয়ে গেল। হঠাৎ আবার বৃষ্টি থেমে গেল। এভাবে কিছুক্ষণ হাঁটার পর মেসে পৌঁছে গেলাম। মেসে ঢোকার সাথে সাথেই আবারও প্রথমেই বন্ধু রাকিবের সাথে দেখা। কিরে সাব্বির, তোর এই অবস্থা কিভাবে হলো? আর তুই এভাবে হাঁটছিস কেন? তোর কি হয়েছে? আরে তেমন কিছু না, রিক্সা করে আসার সময় রিক্সাটা পল্টি খেয়েছিল, তাই আর কি পড়ে গিয়েছিলাম। রাকিব আমাকে ধরে রুমে নিয়ে এলো, আর কিছু ঔষধ এনে আমাকে খাইয়ে দিল। রাত 11টা বাজে, সবাই গভীর ঘুমে ব্যস্ত। আমি একাই জেগে আছি, সুমাইয়ার কথা ভাবছি। কি করছে সে এখন? হঠাৎ করেই সুমাইয়ার একটা কথা মনে পড়ে গেল। সাব্বির, আমি যদি তোমাকে না পাই, তাহলে কেউ আমাকে পাবে না, মরে যাব আমি। কথাটা মনে পড়তেই খুব ভয় পেয়ে গেলাম, যদি ও কিছু করে ফেলে। বিছানা থেকে উঠে বাইরে এসে বসলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। সিগারেট টানছি, টানতে খুব কষ্ট হচ্ছে, গলায় লাগছে খুব, মাথাটা ঘুরছে। কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে সুমাইয়ার কথা মনে পড়লে। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি, আর নীরবে কেটে যাচ্ছি। কালো হচ্ছে ঠোঁট,
উড়ে যাক কলিজা, তবুও সিগারেটের প্রতিটি টানে উড়ে যাক কষ্টের সব ধোঁয়া। কখন যে চোখ দুটো লেগে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ ফোনের রিংটোনে চমকে উঠলাম। চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, মানে সকাল হয়েছে। ফোনের দিকে তাকাতেই আমি অবাক হলাম, কারণ সুমাইয়ার বাবা ফোন করেছে। ফোনটা ধরলাম না, কেটে দিলাম। আবার ফোন করেছে, আমি এবারও কেটে দিলাম। আবারও ফোন দেওয়ায় ভাবলাম সুমাইয়ার কিছু হলো না তো, তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো সাব্বির। জি আঙ্কেল বলেন। তুমি তাড়াতাড়ি হাসপাতাল চলে আসো, আমরা সবাই হাসপাতালে আছি। হাসপাতালে কেন আঙ্কেল, কি হয়েছে? সুমাইয়া হাসপাতাল ভর্তি আছে, তুমি হাসপাতাল চলে আসো, আর আসলে দেখতে পাবে কি হয়েছে। জি আঙ্কেল, যাচ্ছি। বলেই ফোনটা কেটে দিলাম। কথা শুনি যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। মেস থেকে হাসপাতাল বেশি দূরে না, তাই দ্রুত পায়ে হাসপাতালে পৌঁছে গেলাম। হাসপাতাল পৌঁছাতেই দেখি সবাই কাঁদছে। আমি সুমাইয়ার কাছে যেতেই সবাই রুম থেকে বেরিয়ে গেল। সুমাইয়া আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিল, ঠিক যেভাবে হেসেছিল প্রথম দিন। সাব্বির বাবাকে অনেক অনুরোধ করায় বাবা তোমাকে এখানে আসতে দিতে রাজি হয়েছে। আমি আর বেশিক্ষণ নেই সাব্বির, তাই যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমাকে আমি বলছিলাম না, তোমাকে আমি না পেলে কেউ আমাকে পাবে না। গাড়িতে ওঠার সময় দেখেছিলাম তুমি রাস্তার ধারে একটা কোণে দাঁড়িয়েছিলে, তাই তোমাকে দেখেই আম্মুকে জড়িয়ে ধরেই কেঁদেছিলাম। আর গাড়িতে উঠেই ফল কাটা ছুরি দিয়ে হাতের রগ কেটে ফেলি। তখন কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল তোমার কথা ভেবে, কারণ তোমার খেয়াল রাখার আমি ছাড়া তো আর কেউ নেই। তাই আমি কাঁদছি, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। সাব্বির, তোমাকে একটা কথা বলবো। হুম, বলো। একবার তোমার বুকে জড়িয়ে ধরবে। কথাটা বলা শেষ না হতেই পাগলিটাকে নিজের বাহুডোরে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। সাব্বির, আরেকটা কথা বলবো। হুম, বলো। তোমাকে কে বলতে মানা করেছে? আজ একবার বলো না ভালোবাসি, না হলে যে আর কোনোদিন বলতে পারবে না। প্লিজ বলো না সাব্বির। সুমাইয়া আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি চোখ বন্ধ করে বললাম, আই লাভ ইউ সুমাইয়া। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমিও বাঁচবো না। সুমাইয়ার কোনো সাড়া শব্দ নেই, তাই আমি চোখ খুললাম। সুমাইয়া নিশ্চুপ হয়ে গেছে, চলে গেছে অনেক দূরে। ভালোবাসি কথাটা হয়তো সুমাইয়া শুনেছে, হয়তো বা শুনতে পারেনি, তার আগেই চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে। সুমাইয়াকে জড়িয়ে ধরে চিৎকার দিলাম। পৃথিবীটা যেন এখানেই থমকে গেছে। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। সুমাইয়ার সাথে সাথে সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। দম বন্ধ হয়ে আসছে আমার, হার্টবিট চলছে না, চোখ দুটো ঝাপসা হয়ে এলো, মাথাটা ঘুরছে। সুমাইয়াকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। শরীরে এক বিন্দু শক্তি নেই, চোখ দুটো বন্ধ হয়ে গেল। কেউ একজন চোখে পানি দেওয়ায় একটু করে চোখ খুললাম। চোখ খুলে আস্তে আস্তে করে উঠে দাঁড়ালাম। কথা বলার মতো শক্তি নেই, সকল ভাষা হারিয়ে ফেলে নির্বাক হয়ে গেছি। তাকিয়ে দেখি সুমাইয়ার দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সবাই কাঁদছে। আজ আঙ্কেল কাঁদছে, খুব কাঁদছে, ঠিক যেভাবে কেঁদেছিলাম আমি। এরই মাঝে আন্টি বেশ কয়েকবার সেন্স হারিয়েছে। পুলিশ এসেছে। সুমাইয়ার বাবা সেনাবাহিনীর অফিসার হওয়ায় কিছু না বলেই চলে গেল তারা। সুমাইয়াকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হলো তাদের বাসায়। আমিও গেলাম তাদের সাথে। সুমাইয়ার পাশে বসে আছি, আর আমি সুমাইয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছি। আজ সুমাইয়ার বাবা একবারও বলল না কেন এসেছি তাদের বাসায়, মারলো না আমাকে। আমার চোখ দিয়ে পানি পড়ছে না, হয়তো চোখের পানিগুলাও শুকিয়ে গেছে। আঙ্কেল আমার পাশে বসে আমাকে বলল, আমাকে ক্ষমা করে দিও সাব্বির, আমার জন্য আজ আমি আমার মেয়েটাকে হারালাম। আমার মেয়েটা আমাকে ক্ষমা করবে তো সাব্বির? কথাটা বলেই আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কিছুক্ষণ পর সুমাইয়াকে নিয়ে যাওয়া হলো গোসল করানোর জন্য। আজ সুমাইয়া আমার বুকে নেই, সুমাইয়া আমার ঘাড়ে, ঘাড়ে করে নিয়ে যাচ্ছি সুমাইয়াকে। আর কোনোদিন পাগলিটা বলবে না, একবার বুকে জড়িয়ে ধরবে সাব্বির,
মনটা নীরবেই হু হু করে কেঁদে উঠল। সুমাইয়াকে মাটিতে রাখা হলো। শেষবারের মতো সুমাইয়াকে একবার দেখে নিলাম। পাগলিটার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তবুও মনে হচ্ছে সুমাইয়া এখনো হাসছে। সুমাইয়াকে মাটি দেওয়া শেষ। এক এক করে সবাই চলে গেল। সুমাইয়ার কবরের পাশে বসে আছি। আঙ্কেল এসে আমার ঘাড়ে হাত রাখলো, কিন্তু কিছু না বলেই চলে গেল। বসে আছি সুমাইয়ার কবরের পাশে। চিৎকার করে কান্না করার ইচ্ছে করছে, কিন্তু পারলাম না। কথা বলার মতো বিন্দু মাত্র শক্তি নেই। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। ঝিরঝির বৃষ্টি পড়ছে। উপরে কাঁদছে আকাশ, আর নিচে কাঁদছে আমি। আবারও চিৎকার দিয়ে বলে উঠলাম, ভালোবাসি সুমাইয়া, অনেক ভালোবাসি তোমাকে। চোখের পানি মুছে আস্তে করে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে আকাশ পানে তাকালাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনেক জোরে একটা হাসি দিলাম, আর বললাম, আসছি সুমাইয়া, আমিও আসছি। তোমাকে ছাড়া যে এই পৃথিবীটা অনেক একা লাগে। ঝিরি ঝিরি বৃষ্টিতে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দূর বহুদূর, অজানা কোনো এক গন্তব্যে। উদ্দেশ্য সুমাইয়া। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে